বাঙালি আলসে, বাঙালি ঘরকুনো, এই ধারণা অসঙ্গত তা বারবার প্রমাণিত হয়েছে। সামাজিক উত্থান হোক, নবজাগরণের প্রথম পদক্ষেপ হোক কিংবা দুঃসাহসিক অভিযান, বাঙালির উপস্থিতি সর্বত্র। সেই রকমই একজন বাঙালি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর জীবন জুড়ে বহু স্থান ঘুরে বেড়িয়েছেন, বাস্তবিক সমাজকে প্রত্যক্ষ করেছেন এবং সেই সকল অভিজ্ঞতা তার সাহিত্যকর্মে বাঁচিয়ে রেখেছেন। অসীম জিজ্ঞাসা, পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে যাত্রা, দুঃসাহসিক অভিযান সব কিছুই রূপ পেয়েছে তাঁর সাহিত্যে। সেই পথের পাঁচালীর অপু হোক বা চাঁদের পাহাড়ের শঙ্কর, এই নদী জঙ্গলের বাংলাদেশে প্রত্যেক বাঙালি আরণ্যক হয়ে উঠতে চেয়েছে কখনো না কখনো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট সেই রকমই একজন আরণ্যক বাঙালি হল সুশীল। বিভূতিভূষণের হীরে মানিক জলে উপন্যাসে সুশীল সেই বাঙালি যুবক যে পরম্পরাক্রমে চলে আসা ব্যবস্থা ভেঙে বেরিয়ে পড়েছে রহস্যে ঘেরা এক অভিযানে। কি হলো তার সাথে এই অভিযানে? আজ সেই গল্পই বলবো। আজ তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি শোনার জন্য অবশ্যই ক্লিক করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে। অল্পক্ষণের জন্য সারা গড়ের মাঠ, এমনকি বিরাট কলকাতা শহরটাই যেন তার সমস্ত আলোর মালা নিয়ে তার চোখের সামনে থেকে গেল বেমালুম মুছে। বহু দূরের কোনো বিপদ সংকুল নীল সমুদ্রে সে একা পাড়ি জমিয়েছে বহুকালের লুকোনো হীরে মানিক মুক্তোর সন্ধানে। পৃথিবীর কত পর্বতে, কন্দরে, মরুতে, অরণ্যে অজানা স্বর্ণরাশি মানুষের চোখের আড়ালে আত্মগোপন করে আছে। বেরিয়ে পড়তে হবে সেই লুকোনো রত্নভাণ্ডারের সন্ধানে, পুরুষ যদি হও। নয়তো আপিসের দোড়ে দোড়ে মেরুদণ্ডহীন প্রাণীদের মতো ঘুরে ঘুরে সেলাম বাজিয়ে চাকুরির সন্ধান করে বেড়ানোই যার একমাত্র লক্ষ্য, তার ভাগ্যে নইবচ নইবচ। এই খালাসিটা হয়তো লেখাপড়া শেখেনি, হয়তো মার্জিত নয়, কিন্তু এ সপ্ত সমুদ্রে পাড়ি জমিয়ে এসেছে। দুনিয়ার মস্ত বড় বড় নগর, বন্দর, বড় বড় দ্বীপ কিচ্ছু বাকি রাখেনি। এ একটা পুরুষ মানুষ বটে। কত বিপদে পড়েছে, কত বিপদ থেকে উদ্ধার হয়েছে। বিপদের নামে ত্রিশাত পেছিয়ে থাকে যারা, গা বাঁচিয়ে চলবার ঝোঁক যাদের সারা জীবন ধরে, তাদের দ্বারা না ঘুচবে অপরের দুঃখ, না ঘুচবে তাদের নিজেদের দুঃখ। লক্ষ্মী যান না কাপুরুষের কাছে, অলসের কাছে। তিনি তাদের কৃপা করেন যারা বিপদকে, বিলাসকে, আরামপ্রিয়তাকে তুচ্ছ বোধ করে। জাহাজ সৌরবায়া এসে পৌঁছবার সঙ্গে সঙ্গে ওদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সত্যি ক্লান্তিতে, অনিদ্রায়, দুশ্চিন্তায়, অখাদ্য ভক্ষণে ওদের শরীর ভেঙে পড়েছিল। দিন 15 হাসপাতালে শুয়ে থাকবার পর ক্রমশ ওর শরীর ভালো হয়ে গেল। ক্যাপ্টেনের মস্তিষ্ক বিকৃতির লক্ষণও ক্রমে দূর হলো। ওদের জন্য কিছু টাকা চাঁদা উঠেছিল। ও হাসপাতাল থেকে যেদিন বাইরে পা দিলে সেদিন এক দয়াবতী মেম সাহেব ওকে টাকাটা দিয়ে গেলেন। দুস্থ নাবিকদের থাকবার জন্যে গভর্নমেন্টের একটা বাড়ি আছে, সেখানে ওকে বিনি খরচায় থাকবার অনুমতি দেওয়া হলো। এই বাড়িতে সে প্রায় 2 মাস ছিল। তারপর অন্য জাহাজে চাকরি নিয়ে ওখান থেকে চলে আসে। তারপর 5-7 বছর কেটে গেল। ও যেমন জাহাজে কাজ করে তেমনিই করে যাচ্ছে। প্রাচ্য দেশের বড় বড় বন্দরের মদের দোকান ও জুয়ার আড্ডার সঙ্গে তখন সে সুপরিচিত। একবার তাদের জাহাজ ম্যানিলাতে থেমেছে। ও অন্যান্য লস্করের সঙ্গে গিয়ে এক পরিচিত জুয়ার আড্ডায় উঠেছে। এমন সময়ে এক আড্ডাধারী এসে ওকে বললে, একবার এসো তো, তোমাদের দেশের একজন লোক তোমার সঙ্গে দেখা করতে চায়। ও অবাক হয়ে বললে, আমাদের দেশের? আড্ডাধারী চীনাম্যান হেলে বললে, হ্যাঁ, ইন্ডিয়ার। এতকাল দোকান করছি বন্দরে, ইন্ডিয়ার মানুষ চিনি নে। ও আড্ডাধারীর পিছু পিছু গিয়ে দেখলে
জুয়ার আড্ডার পেছনে একটা পায়রার খোপের মতো ছোট ভীষণ নোংরা ঘরে একজন লোক শুয়ে। লোকটার বয়স কত ঠিক বোঝবার জো নেই, 40ও হতে পারে, আবার 60ও হতে পারে। বিছানার সঙ্গে যেন সে মিশে গিয়েছে, বহুদিন ধরে অসুখে ভুগে। ওকে দেখে লোকটা ক্ষীণ কণ্ঠে তেলেগু ভাষায় বললে, দেশের লোককে দেখতে পাইনি। যখন হংকং হাসপাতালে ছিলাম অনেক দেশের লোক দেখতাম সেখানে। বসো এখানে। আহা, ভারতের লোক তুমি? মুসলমান? তা কি, এত দূর বিদেশে তুমি শুধু ভারতের লোক। যে দেশের মাটিতে আমার জন্ম সেই একই দেশের মাটিতে তোমারও জন্ম। এখানে তুমি আমার ভাই। ও রোগীর বিছানার পাশে বসল। সেই অপরিচিত মুমূর্ষু স্বদেশবাসীকে দেখে ওর মনে একটা গভীর অনুকম্পা ও মমতা জেগে উঠল, যেন সত্যি কতকালের আপনার জন। রোগী বললে, আমার নাম নটরাজন। ত্রিবেন্দ্রাম শহর থেকে 11 মাইল দূরে কাটিউপ্পা বলে ছোট একটা গ্রামে আমার বাড়ি। কোচিন থেকে যে স্টিম লঞ্চ ছাড়ে ত্রিবেন্দ্রাম যাবার জন্যে, সেই স্টিমার আমার গ্রামের ঘাট ছুঁয়ে যায়। বেউড়া কাপ্পিয়াম নদীর ধারে, চারিধারে বন আর ছোট পাহাড়। কেটিউপ্পা গ্রাম তুমি দেখোনি, বুঝতে পারবে না, সে কি চমৎকার জায়গা। আমি অনেক দেশ পেরিয়েছি পৃথিবীর, ভবঘুরে হয়ে চিরদিন কাটিয়ে দিলাম জীবনটা। কিন্তু আমি তোমায় বলছি, শোনো, ভারতবর্ষের মধ্যে তো বটেই, এমনকি পৃথিবীর মধ্যে ত্রিবাঙ্কুর একটি অদ্ভুত সুন্দর দেশ। কিন্তু আমার দেশের বর্ণনা শোনাবার জন্যে আজ তোমায় ডাকিনি। আমার দিন শেষ হয়ে এসেছে। কাল যে সূর্যদেব উঠবে আকাশে তা আমি চোখে বোধহয় দেখতে পাবো না। তুমি আমার দেশবাসী ভাই, একটা উপকার করবে আমার? কি বলুন? আপনি আমার চাচার বয়সী, যা হুকুম করবেন বলুন, সম্ভব হলে নিশ্চয়ই করব। রোগীর পাণ্ডুর মুখ অল্পক্ষণের জন্য উজ্জ্বল হয়ে উঠল, নিবু নিবু প্রদীপের শিখার মতো। ওর দিকে গভীর দৃষ্টিতে চেয়ে বললে, কথা দিলে, কিন্তু ভীষণ লোভ দমন করতে হবে ভাই। আল্লাহর নামে বলছি, যা করতে বলবেন তাই করব। আমার মাথার বালিশের তলায় একটা চামড়ার ব্যাগ আছে, সেটা বার করে নাও। আমার মৃত্যুর পরে ব্যাগটা আমার গ্রামে আমার স্ত্রীর কাছে পৌঁছে দেবে। ও রোগীর মাথাটা সন্তর্পণে একধারে সরিয়ে আস্তে আস্তে একটা ছোট্ট চামড়ার ব্যাগ বার করলে। ব্যাগের মধ্যে কতকগুলো কাগজপত্র ছাড়া আর কিছু আছে বলে মনে হয় না ওর। বৃদ্ধ নটরাজন বললে, তোমার কাছে আমি কোনো কথা লুকোবো না। ব্যাগটার মধ্যে একখানা ম্যাপ আছে। জীবনে অনেক সাহসের কাজ করেছি, অনেক বনে জঙ্গলে ঘুরেছি, হরেক রকম লোকের সঙ্গে মিশেছি। এই ম্যাপখানা এবং ব্যাগের মধ্যে যা যা আছে তা আমি সৎপথে হস্তগত করিনি। সংক্ষেপে কথাটা বলে নিই, কারণ বেশি বলবার আমার সময় বা শক্তি নেই। আজ 20-22 বছর আগে এই ব্যাগ আমার হস্তগত হয়। যে ম্যাপখানা এই ব্যাগের মধ্যে আছে তার সাহায্যে যে কোনো লোক দুনিয়ার মহাধনী লোক হয়ে যেতে পারে। সুলুশির একটা খাঁড়ির ধারে নিবিড় জঙ্গলের মধ্যে প্রাচীন আমলের এক নগরের ভগ্নস্তূপ আছে। সেই নগর প্রাচীন যুগের এক হিন্দু রাজ্যের রাজধানী ছিল। তার এক জায়গায় প্রচুর ধনরত্ন লুকানো আছে। যার কাছ থেকে এ ম্যাপ আমি পাই সে আমারই বন্ধু। দুজনে মিলে সুলু সমুদ্রে বোম্বেটেগিরি করেছি 10 বছর ধরে। সে জাতিতে মালয়, ম্যাপ তার তৈরি। সে নিজে ওই শহরের সন্ধান খুঁজে বার করেছিল। সেখানে নিজের প্রাণ বিপন্ন করে সামান্য কিছু পাথর ছাড়া
সে বেশি কোনো জিনিস আনতে পারেনি সেখান থেকে। তার নিজের লেখা জাহাজের লগবুকের কয়েকখানি পাতা আমি মালয় ভাষা থেকে নিজের সুবিধের জন্য ইংরেজিতে অনুবাদ করিয়ে নিই সৌরাবায়াতে এক গরিব মালয় স্কুল মাস্টারকে ধরে। সেই অনুবাদের কাগজখানাও এই ব্যাগের মধ্যে আছে। তারপর ম্যাপখানা হস্তগত করে আমি নিজে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু সুলু সমুদ্র ও ওদিকের বহু শত বসতিহীন ও বসতিযুক্ত ছোট ও বড় দ্বীপ, তাদের প্রত্যেকটিতে ভীষণ জঙ্গল। ম্যাপও যা আছে তা খুব নিখুঁত নয়। মোটের উপর সে দ্বীপ আমি বার করতে পারিনি। দেশের গ্রামে আমার ছেলে আছে, তাকে নিয়ে গিয়ে ম্যাপটা আর ব্যাগ দিও। এর মধ্যে আর একটা জিনিস আছে। আমার বোম্বেতে বন্ধু সেই প্রাচীন শহরে একটা জিনিস পায়। জিনিসটা একটা শিলমোহর বলেই মনে হয়। একখানা গোটা পদ্মরাগ মণির উপর শিলমোহরটা খোদাই করা, সেটাও এর মধ্যে আছে। সেই মোহরের উপর যে অদ্ভুত চিহ্নটি আঁকা আছে, আমার বিশ্বাস ছিল সেটা একটা বড় হদিশ ওই প্রাচীন নগরীর রত্নভাণ্ডারের। তাই ওখানে আমি কবজের মতো গলায় ঝুলিয়ে বেরিয়েছি এতদিন। কিন্তু আজ বুঝেছি আমার দিন শেষ হয়ে এসেছে। 19 বছর আগে গ্রাম থেকে যখন চলে আসি, তখন আমার ছেলে ছিল 2 বছরের। আমার স্ত্রী পুত্রকে দেখিনি এই 19 বছরের মধ্যে। বেঁচে থাকলে আজ সে 21-22 বছরের যুবক। তার হাতে এগুলো দিয়ে বলো, বাপের ছেলে যদি হয় সে যেন খুঁজে বার করে সেই নগরী, তার বাপ যা পারেনি। আর আমার বলার কিছুই নেই। ব্যাগটা নাও হাতে তুলে। রোগী এই পর্যন্ত বলে ক্লান্তিতে চোখ বুজল। চীনা আড্ডাধারীর ইঙ্গিতে ও রোগীর ঘর থেকে বেরিয়ে এলো। সুশীল বললে, তারপর? বাবুজি, যখন ঘর থেকে বেরিয়ে এলাম, নটরাজন বাঁচল কি মারা গেল সেদিকে কোনো খেয়াল করিনি। আমার মাথা তখন ঘুরছে। ব্যাগ খুলে দেখলাম কতকগুলো পুরনো কাগজপত্র ও ম্যাপখানা ছাড়া আর কিছুই নেই। পদ্মরাগ মণিটা নেড়ে চেড়ে কিছু বুঝলাম না। ওসব জিনিসের আমরা কি বুঝি বলুন? কিন্তু তখন আমার আর একটা বড় কথা মনে হয়েছে। নটরাজন যখন ওর গল্প করেছিল, আমার মনে পড়ল 7 বছর আগেকার সেই ঘটনা। জাহাজে সেই কলেরা হওয়া, আমার জাহাজ থেকে পালানো এবং বন জঙ্গলের মধ্যে সেই বিম্হমুনির দেশের মধ্যে গিয়ে পড়া। বুঝলেন না বাবুজি? খুব বুঝেছি, বলে যাও। আমার মনে হলো আমি সেখানে গিয়ে পড়েছিলাম ঘুরতে ঘুরতে। সে পুরনো শহর আমি দেখেছি। নটরাজন যা বের করতে পারেনি, আমি সেখানে একটা গোটা দিন কাটিয়েছি। এই জায়গা সুলুশির ধারে, তাও আমি জানি। যদিও ঠিক বলতে পারবো না হয়তো, কিন্তু দূর থেকে দেখলে বোধহয় চিনব। ত্রিবাঙ্কুরে সেই গাঁয়ে গেলে না? লোকটা বললে, প্রথমে ওর খুব লোভ হয়েছিল। পদ্মরাগ মণিটার দাম যাচাই করে দেখা গেল প্রায় 1,500 টাকা দাম সেটার। তাছাড়া আরও লোভ হলো, নটরাজনের ছেলেকে ম্যাপ দেবার কি দরকার? এই ম্যাপের সাহায্যে সেই তো জায়গাটা খুঁজে বার করতে পারে, বিশেষ করে একবার যখন সে সেখানে গিয়েছিল। কিন্তু 3-4 দিন ভাবার পরে ওর মনে হলো মরবার আগে বিশ্বাস করে নটরাজন ওর হাতে জিনিসগুলো সঁপে দিয়েছে তার ছেলেকে দেবার জন্যে। অতএব খানিকটা ইচ্ছে এবং খানিকটা অনিচ্ছেতে সেখানে সে যেতে বাধ্যই হলো। বড় মজার ব্যাপার ঘটল কিন্তু সেখানে। সুশীল বললে, কীরকম? বাবুজি, অনেক কষ্ট করে বেউরা কাম্পিয়াম নদীর ধারে সেই কেটিউপ্পা গাঁয়ে গিয়ে পৌঁছলাম। দেখলাম নটরাজন মিথ্যে বলেনি। নদীটা একেবারে ওদের গ্রামের নিচে দিয়েই গিয়েছে বটে। নিজের পকেট থেকে যাওয়ার খরচ করলাম। গাঁয়ে গিয়ে যাকেই জিজ্ঞেস করি, কেউ নটরাজনের ছেলের খোঁজ দিতে পারে না। নটরাজনের কথাই অনেকের মনে নেই। 2-1 জন বুড়ো লোক বললে নটরাজনকে তারা চিনতে বটে,
তবে অনেক দিন সে নিরুদ্দেশ হয়ে যায়। তার স্ত্রী ছেলেকে নিয়ে কোথায় চলে গিয়েছে তারা জানে না। তারপর মনে খানিকটা আনন্দ যে না হলো তা নয়। ছেলেকে যদি সন্ধান না করতে পারি তবে আমার দোষ কি? তবুও একে ওকে জিজ্ঞেস করি। শেষকালে গাঁয়ের কাছারিতে কি ভেবে গিয়ে খোঁজ করলাম। তারা শুনে বললেন, অনেক দিন আগে নটরাজনের জায়গা জমি নিলাম করতে হয়েছিল খাজনা না দেওয়ার জন্য। নিলামের নোটিশ তারা পাঠিয়েছিল ত্রিবেন্দ্রাম শহরে। পেলে খুঁজে? ঠিকানা তো খুঁজে বার করলাম। ছোট্ট একটা কাঠের বাড়ি, নারকেল গাছের বাগান সামনে। শহরের মধ্যে বাড়িটা নয়, শহর থেকে মাইল খানেক দূরে। অনেক টাকাটাকির পরে এক বুড়ি এসে দরজা খুলে দিলে। মাথার সব চুল সাদা হয়েছে, অথচ মুখ থেকে খুব বয়স হয়েছে বলে মনে হয় না। বললে, কাকে চাও? আমি বললাম, নটরাজনের ছেলের সঙ্গে দেখা করতে এসেছি। বুড়ি আমার মুখের দিকে চেয়ে অবাক হয়ে বললে, ও নাম কোথায় শুনলে? ও নাম তো কেউ জানে না। আমি তখন সব কথা বুড়িকে বললাম। শুনে বুড়ি কেঁদে ফেলল। বললে, আমার ছেলেও আজ নিরুদ্দেশ। তার বাপের মতো সেও বেরিয়েছে। আজ 3 বছর হয়ে গেল, কোনো খবর পাইনি। তো তুমি কি করলে? এই কথা শুনে আমার বড় কষ্ট হলো বাবুজি। আমি সেখানে বুড়ির বাড়ি 7-8 দিন রইলাম। তাকে মা বলে ডাকি। বুড়িও আমায় যত্ন করতে লাগলো। বুড়ি বড় গরিব, ভাড়াটে ঘরে থাকে। তার ছেলে স্কুলে পড়তো। সে রাঁধুনিগিরি করে ছেলের পড়ার খরচ ও নিজেদের খরচ চালাতো। এখনও সে নারকেল তেলের গুদামের শেঠজিদের বাড়ি রাঁধে। কোনো রকমে একটা পেট চলে যায়। বুড়িকে পদ্মরাগমণিটা আমি দেখাইনি। সুশীল বললে, এত কষ্ট করে ওটার বেলা ফাঁকি দিলে? ওই যে নটরাজন বলেছিল পদ্মরাগমণির গায়ে একটা আঁক জোক আছে, যা হদিস দেবে হিরে জহরাতেন। এই হলো ওখানা না দেওয়ার গোড়ার কথা। ভাবলাম কি জানেন, ভাবলাম এই নটরাজনের ছেলে না পাত্তা। বুড়ির কাজ নয় ম্যাপ দেখে সুলুসি যাওয়া আর সেই দ্বীপের মধ্যে লুকোনো শহর খুঁজে বার করা। ওকে যদি দিই এগুলো এখানে পড়ে নষ্ট হবে। তার চেয়ে যদি আমি নিই, হয়তো চেষ্টা করলে একদিন না একদিন আমি সেখানে গিয়ে পৌঁছতেও পারি। যদি হিরে জহরাত পাই, বুড়িকে আমি ভালোভাবে খোরপোশ দিয়ে রাখবো। কিন্তু যদি পদ্মরাগমণিখানা দিয়ে দিই, তবে হদিসটা হাতছাড়া হয়ে গেল। বুড়ি এখনই অপরকে মণি বিক্রি করবে। যে কিনবে সে মণির গায়ে আঁকা শিলমোহরের কোনো মানেই বুঝবে না। লোহার সিন্দুকে আটকে রাখবে জিনিসটা, তাতে কারও কোনো উপকারেই লাগবে না। কি বলেন আপনি? তোমার যুক্তিও মন্দ নয়, যদিও আমার মনে হয় জিনিসটা দেওয়াই তোমার উচিত ছিল। যাদের জিনিস তারা সেটা নিয়ে যা খুশি করুক না কেন, তোমার শুধু পৌঁছে দেওয়ার ভার। সেটা তুমি রাখলে নিজের কাছে। হ্যাঁ বাবুজি, এই দেখুন আমার কাছেই আছে। আসুন এই আলোর নিচে। সুশীল আলোর নিচে গিয়ে বিস্ময় ও কৌতূহলের সঙ্গে ওর প্রসারিত করতলের ওপর প্রায় ঝুঁকে পড়ল। মস্ত একখানা পাথর, একটু চ্যাপ্টা ধরনের, উজ্জ্বল সবুজ রঙের, তার উপর খোদাই কাজ করা। সুশীল ওর হাত থেকে শিলমোহরটা নিয়ে দেখলে উল্টে পাল্টে। খোদাই করা এত বড় পাথর সে কখনো দেখেনি। বড় সাইজের একটা লেবেন চুষের মতো। শিলমোহরের মধ্যে চেয়ে সে অবাক হয়ে গেল। বড় একটা ওমকারের ওমের ল্যাজ জড়িয়ে জড়িয়ে পাকিয়েছে একটা বট গাছ কিংবা অন্য কোনো গাছকে। তারপর সে আরও ভালো করে চেয়ে দেখলে আসলে ওটা ওমকার নয়, যদিও সেই রকম দেখাচ্ছে বটে। কোনো নাগ দেবতার মূর্তি হওয়াও বিচিত্র নয়। ত্রিভুজাকৃতি কি একটা আঁকা রয়েছে ছবির বাঁ দিকে। কোনো নাম বা সন তারিখ নেই। লোকটা বললে, কিছু বুঝলেন বাবু? না, তবে হিন্দুর সঙ্গে এ জিনিসের সম্পর্ক আছে বলে মনে হয়।
1,500 টাকার জিনিসটা তুমি যে বড় বিক্রি করে ফেলোনি এতদিন। ওই যে নটরাজন বলেছিল এই খোদাই করা আঁকজোকের মধ্যে আসল মালের হদিশ পাওয়া যাবে, সেই লোভেই একে হাতছাড়া করে ফেলিনি। তা নটরাজনের স্ত্রী কোথায়? আগে তাকে কেটিউপ্পা গাঁয়ে পাঠিয়ে দিয়েছি, মাসে মাসে টাকা পাঠায়। শহরে খরচ বেশি, গাঁয়ে খরচ কম, ঘর ভাড়া লাগে না। এই সেদিনও 5 টাকা ডাকে পাঠিয়েছি। এখন চাকরি নেই, নিজের পেটই চলে না। কাগজপত্র আর ম্যাপগুলো ওই নটরাজনের স্ত্রী, যাকে আমি মা বলি, সেখানে তার কাছেই আছে, সঙ্গে নিয়ে বেড়ায়নি। বড্ড দামি ও দরকারি জিনিস, আমার কাছে থাকলে হারিয়ে যেতে পারে। সে বুড়ি তার বেতের পেটরায় তুলে রেখে দিয়েছে, যখন দরকার হবে নিয়ে আসবো গিয়ে। এসব আজ কত বছরের কথা হলো? বেশি দিনের নয়, আজ 2 বছর আগে আমি নটরাজনের গাঁয়ে গিয়ে বুড়ির সঙ্গে প্রথম দেখা করি। সুশীল বললে, তোমাকে একটা পরামর্শ দিই, শোনো। এই মানিকখানা বিক্রি করে ফেলে টাকাটা নটরাজনের স্ত্রীকে দাওগে, তার জীবনটা একটু ভালোভাবে কাটবে। 1,500 টাকা পেলে সে খুব খুশি হবে। তাদেরই জিনিস থরমতো দেখতে গেলে, তোমার নিজের কাছে রাখা মানে চুরি করা। কিন্তু বাবু, তাহলে হদিশ চলে গেল যে? যাবে না, প্যারিস প্লাস্টারের ছাঁচে ওটা তুলে নিলেই চলে। ওই ছবিটার সঙ্গে তোমার সম্পর্ক, মানিকখানা যার জিনিস তাকে দাও ফিরিয়ে। তুমি যখন মা বলে ডাকো, তখন তার আশীর্বাদ তোমার বড় দরকার। মানিকখানা যদি বুড়ি বিক্রি করে, যে কিনবে সে ওর খোদাই ছবির কোনো মানে করতে পারবে না, তার কোনো কাজেই লাগবে না। বেশ বাবুজি, আপনি কাজটা করিয়ে দিন না। কাল এটা সঙ্গে করে নিয়ে আমার সঙ্গে এখানেই দেখা করো। আমার একটা জানাশোনা লোক আছে, সে এইসব কাজ করে, তাকে দিয়েই করিয়ে দেব। রাত হয়ে গিয়েছিল। সুশীল মাঠ থেকে ফিরতে ফিরতে কত কথাই ভাবলে। তার মাথার মধ্যে যেন কেমন করছে। এ যেন আরব্য উপন্যাসের কাহিনীর মতো অদ্ভুত। এমনভাবে গড়ের মাঠে বেড়াতে বেড়াতে একজন মুসলমান লস্করের সঙ্গে দেখা হবে, সে এমন একটি আজগুবি গল্প বলে যাবে, এ কখনো সে ভেবেছিল? গল্পটা আগাগোড়া গাঁজাখুরি বলে উড়িয়ে দিলেও পারত সে, যদি ওই চুনির শিলমোহরখানা সে না দেখত নিজের চোখে। লোকটার গল্প যে সত্যি, তা ওই পাথরখানা দেখে বোঝা যাচ্ছে। সন তারিখ ও জায়গা মিলিয়ে এমনভাবে সে গল্প বলে গেল, যা অবিশ্বাস করা শক্ত। সুশীল ওকে শেষের দিকে যে প্রশ্নটা করেছিল, অর্থাৎ কতদিন আগে বুড়ির সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল, সেটা শুধু সময় সম্বন্ধে তাকে জেরা করা মাত্র। সুশীল বাড়ি গিয়ে সনৎকে বললে, এই কলকাতা শহরেই অনেক মজা ঘটে যায় দেখছি। সনৎ বললে, কি দাদা? সে একটা অদ্ভুত গল্প, যদি বলবার দরকার বুঝি তবে বলবো। পরদিন গড়ের মাঠে আবার সে নির্দিষ্ট জায়গাটিতে বসে রইল। একটু পরে জামাতুল্লাহ এসে ওর পাশে নিঃশব্দে বসে পড়ল। বললে, আমার কথা ভাবলেন বাবুজি? চলো আমার সঙ্গে, একটা ছাঁচ তোমাকে করিয়ে দিই। এনেছো ওটা? হ্যাঁ বাবুজি। দেখুন, আমি ভিক্ষে করে খাচ্ছি আজ 2 মাস, তবুও এত বড় দামি পাথরটা বিক্রি করিনি শুধু বড় একটা লাভের আশায়। কিন্তু যত দিন যাচ্ছে তত আমার মনে হচ্ছে নসিব আমার খারাপ, নইলে এই জায়গায় গিয়েও তো কিছু করতে। জামাতুল্লাহ, তুমি লেখাপড়া জানা লোক না হলেও খুব বুদ্ধি আছে। একা তুমি কিছু করতে পারবে না তা বেশ বোঝো। এ কাজে টাকা চাই, লোক চাই, জাহাজ চাই, অনেক টাকার খেলা এসব। তোমার অত টাকা নেই, মিছে কেন নটরাজনের স্ত্রীর পাওয়া জিনিস থেকে বঞ্চিত করবে? 2-1 দিনের মধ্যে প্যারিস প্লাস্টারের ছাঁচটা হয়ে গেল। সুশীল প্রাচীন ধনী বংশের সন্তান, যে ওর ছাঁচ গড়িয়ে দিলে সে ভাবলে ওদের পূর্বপুরুষের সম্পত্তি এটা। ফেরত দেওয়ার সময় সে বললে, এটা আমার এক বন্ধুকে একবার দেখতে দেবে? কেন বলো তো?
আমার সে বন্ধু মিউজিয়ামে কাজ করে, পণ্ডিত লোক। যদি গভর্নমেন্টের তরফ থেকে এটা কিনে নেওয়া হয় তাই বলছি। তাকে তোমার স্টুডিওতে কাল নিয়ে এসো। পরদিন জামাতুল্লাহকে নিয়ে সুশীল বন্ধুর স্টুডিওতে গিয়ে দেখলে একটি সৌম্যদর্শন ভদ্রলোক সেখানে বসে আছেন। বন্ধুটি বলে উঠল, এই যে এসো সুশীল, ইনি এসে অনেকক্ষণ বসে আছেন, আলাপ করিয়ে দিই। ডক্টর রজনীকান্ত বসু, MA PhD, মিউজিয়ামে সম্প্রতি চাকুরিতে ঢুকেছেন। কিছুক্ষণ পরে ডক্টর বসু পদ্মরাগের শিলমোহরের ওপর ঝুঁকে পড়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করতে করতে বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠে বললেন, এ জিনিসটা আপনি পেলেন কোথায়? সুশীলের আর্টিস্ট বন্ধু বললে, ওটা ওদের বংশের জিনিস, ওরা পল্লীগ্রামের প্রাচীন ধনী বংশ। ডক্টর বসু সন্দিগ্ধ মুখে বললেন, কিন্তু এ তো তা নয়, এ যে বহু পুরনো জিনিস। এ আপনারা পেয়েছিলেন কোথায়? তার ইতিহাস কিছু জানেন? যদি বলতে বাধা না থাকে। সুশীল বললে, না ডক্টর বসু, আমি এ সম্বন্ধে কিছু বলতে পারবো না। আপনি কি আন্দাজ করছেন? ডক্টর বসু বললে, দেখুন, শিলমোহরের ওপর এ চিহ্ন আমি নিজে কখনো দেখিনি, তবে এই ধরনের পাথরের উপর শিলমোহর ওঙ্কার ভাটে পাওয়া গিয়েছে, ফরাসি ইন্দোচীনের জঙ্গলের মধ্যে পুরনো নগরের ধ্বংসস্তূপে। এর সময় নির্দিষ্ট হয়েছে মোটামুটি খ্রিস্টীয় 13 শতাব্দী। আমাদের মিউজিয়ামেও আছে, কাল যাবেন দেখাবো। কিন্তু আপনার এটা আরও পুরনো, আমি একে নির্ভয়ে 9ম শতাব্দীতে ফেলে দিতে পারি, কিংবা তারও আগে। সুশীল বললে, আপনার তাই মনে হয়? নিশ্চয়ই, নইলে বলতাম না। আর সেই জন্যেই আপনাকে জিজ্ঞেস করছি, আপনাদের পূর্বপুরুষ এটা পেলেন কি করে? এ হলো সমুদ্র পাড়ের জিনিস, বাংলাদেশের পাড়াগাঁয়ের আম গাছের ছায়ায় শান্ত ও নিরীহ জিনিস নিয়ে কারবার। কিন্তু শিলমোহরের পেছনে রয়েছে অজানা সমুদ্রে পাড়ি দেওয়ার দুর্দান্ত সাহস, দুর্জয়, বিক্রম, যুদ্ধ, রক্তপাত। ভারতবাসী যেদিন সমুদ্রে ওপারে বিদেশে উপনিবেশ স্থাপন করেছিল, সেই সব দিনের ইতিহাসও শিলমোহরের সঙ্গে জড়ানো। তাই বলছি, এটা আপনারা পেলেন কি করে? ওখান থেকে বার হয়ে আসবার সময় সুশীলের মনে টাকার স্বপ্ন ছিল না, ছিল সে সুদূরের দুঃসাহসিক অভিযানের স্বপ্ন। জামাতুল্লাহ খালাসির অত বড় পদ্মরাগ মণিখানার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সে এমন একদিনের স্বপ্ন যা প্রত্যেক ভারতবাসীর আত্মসম্মানকে জাগ্রত করে, তরুণদের প্রাণে নতুন আশা, উৎসাহ ও আনন্দের সংবাদ আনে বয়ে। তবু তা সুশীলের মনে যে ছবি জাগালো তা আদৌ স্পষ্ট নয়, সবই আবছায়া, সবই ধোঁয়া ধোঁয়া। সুশীল ইতিহাসের ছাত্র নয়। ডক্টর বসুর শেষ কথা কটির সঙ্গে যেন এক অদ্ভুত বৈজ্ঞানিক শক্তি মেশানো ছিল। তাই চোখের সামনে প্রাচীনকালের সুদীর্ঘ অলিন্দ বেয়ে তলোয়ার হাতে বর্মে বর্মে সুসজ্জিত বীরের দল সারি সারি চলেছে, মৃত্যুকে তারা ভয় করে না। অজানা সমুদ্রপথে তাদের বিজয় অভিযান নব উপনিবেশের ইতিহাস সৃষ্টি করে ভাবিকালের অসহায় ও অকর্মাণ্য সন্তানদের শিরায় শিরায় নতুন রক্তের আলোড়ন এনে দেয়। কোথায় সে পড়ে আছে পাড়াগাঁয়ে, পুরনো জমিদার ঘরের বিলাসপুষ্ট আয়েসি ছেলেটি সেজে। তাদেরই পূর্বপুরুষ একদিন যে অসীহাতের সপ্ত সমুদ্রে পাড়ি জমিয়েছিল, তাদেরই স্বজাতি, স্বদেশবাসী। আর সে থাকবে দিব্যি আরামে তাকিয়া ঠেস দিয়ে শুয়ে, তেলে জলে দাঁতখানি চালের ভাত আর মাছের ঝোলে কোনো রকমে পৈতৃক বাঙালি প্রাণটুকু বজায় রেখে চলবে টায় টায়। চিরকাল হয়তো এমনি কেটে যাবে তার। প্রজা ঠেঙিয়ে, খাজনা আদায় করে, পুরনো চণ্ডী মণ্ডপে বসে তামাক টেনে আর পালা পার্বণে গ্রাম্য লোকজনের পাতে দই মন্ডা দিয়ে হাততালি অর্জন করবার প্রাণপণ চেষ্টায় মশগুল হয়ে।
তারপর আছে মামলা মোকদ্দমার তদারক করতে কোর্টে ছোটাছুটি, ডিক্রি, নালিশ, কিস্তিবন্দি, সইমোহরের নকল সমন জারি। উফ, ভাবলে তার গা কেমন করে। প্রাচীন ধনীবংশের লাল খেরো বাঁধানো রেকর্ড ও খতিয়ানের চাপে সে নিজের যৌবন ও জীবনকে একদম পিষে মেরে ফেলে শেষের দিকে যখন মহকুমার হাসপাতালে একটিমাত্র রোগী থাকবার স্থানের টাকা জেলা বোর্ডের হাতে দেবে স্বর্গীয় পিতৃদেবের কল্পে, তখন হয়তো সে পাবে রায় সাহেব বা রায় বাহাদুর খেতাব। আর সঙ্গে সঙ্গে ভাববে, এই তো জীবনের পরম সার্থকতা সে পেয়ে গেছে। না দেখবে দুনিয়া, না দেখবে জীবন, ঠুলিপড়া বলদের মতো ঘানি গাছের চারিধারে ঘুরেই জীবন কাটবে। রাত্রে সে সনদকে ডেকে বললে, সনদ, তোর সাহস আছে? কেন দাদা? আমি যদি বিদেশে বেরুই, আমার সঙ্গে যাবি? এখনই যদি নিয়ে যাও। অনেক দূর হলেও? যেখানে বলো। বাড়ির জন্য মন কেমন করবে না? আমি পুরুষ মানুষ না দাদা, ও কথাই ওঠে না। আমি এমনি জিজ্ঞেস করছি। পরদিন সে ইম্পিরিয়াল লাইব্রেরিতে বসে পড়ল পুরনো দিনের বৃহত্তম ভারতের ইতিহাস। যেসব কথা সে জানতো না, কোনোদিন শোনেনি, ডক্টর বসুর কথায় তার ইচ্ছে গেল সেগুলো জানবার ও পড়বার। বিজয় সিংহের সিংহল বিজয়ের অভিযান, চম্পা রাজ্যের কথা, সুদূর সমুদ্র পাড়ের ভারতীয় উপনিবেশ চম্পা। ভারতবাসী অসির তীক্ষ্ণাগ্রভাগ দিয়ে যে দেশের মাটি পাথরের গায়ে নাগরাজ বাসুকি, শিব পার্বতী ও বিষ্ণুমূর্তি অমর করে রেখেছে। জামাতুল্লাহ খালাসিকে সে 100 বার ধন্যবাদ জানালো ইম্পিরিয়াল লাইব্রেরিতে বসে পড়তে পড়তে। সে তো এক পাড়াগাঁয়ে অলস জীবনযাপন করছিল, কোনো দিন এসব কথা সে জানতেও পারত না। এত বড় ছবি তাঁর মনে কোনো দিন জাগ্রতও হতো না, যদি দৈবক্রমে জামাতুল্লাহ খালাসি সেদিন তার পাশে এসে বসে দেশলাই না চাইত। তুচ্ছ 1 পয়সার দেশলাই। পড়ার টেবিলে বসে বসেই সুশীলের হাসি পেল কথাটা ভেবে। ইম্পিরিয়াল লাইব্রেরি থেকে বার হয়েই জামাতুল্লাহ খালাসির সঙ্গে দেখা করতে গেল। মাঠের মধ্যে নির্দিষ্ট জায়গাটিতে বসে আছে। সুশীলকে দেখে সে বললে, আসুন বাবু, কাল রাতে এক কাণ্ড হয়ে গেছে, আপনার সঙ্গে দেখা করব বলে। সুশীল বাধা দিয়ে বললে, কি কি? জামাতুল্লাহ বললে, সে এক আজগুবি কাণ্ড বাবু। কিরকম ব্যাপার? আপনার সেই বন্ধুর বাড়ি থেকে পাথরখানা নিয়ে কাল ফিরছি বাবু। মেটে বুরুজের কাছে ছোট মোল্লাখালি বলে যে বস্তি, সেই বস্তির কাছে আমার এক দোস্ত থাকে। ভাবলাম চা খেয়ে যাই। সেখানে একেবারে মানুষ নেই, ফাঁকা মাঠ, সিকি মাইল দূরে ছোট মোল্লাখালি বস্তি। হঠাৎ বাবু আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে, কে জানো আমার গলা দুহাত দিয়ে চেপে ধরে আমায় মেরে ফেলবার চেষ্টা করছে। আমি তো চেঁচিয়ে উঠে তাকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু পড়ে গেলাম চিৎপাত হয়ে মাঠের মধ্যে। পেছনে সে সময় পায়ের শব্দ শুনলাম যেন। সুশীল ব্যস্ত হয়ে বললে, পাথরখানা আছে তো? শুনুন বাবু, তারপর আমি এমন কাণ্ড কখনো দেখিনি। চিৎপাত হয়ে পড়ে আর জ্ঞান নেই। যখন জ্ঞান হলো তখন দেখি আমার চারপাশে 2-3 জন লোক দাঁড়িয়ে। তারা কেউ পানি এনে আমার চোখে মুখে দিচ্ছে, কেউ গামছা নেড়ে বাতাস করছে। আমার দোস্তের নাম বলতে তারা আমায় ছোট মাল্লাখালি নিয়ে গেল তার বাড়িতে। সেখানে গিয়ে যখন আমার হুঁশ বেশ ভালো ফিরে এলো, আমি পকেটে হাত দিয়ে দেখি পাথরখানা নেই। বলো কি, নেই? গেল সেখানা? শুনুন বাবু, আজগুবি কাণ্ড। পাথর নেই দেখে তো আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। দোস্তের বাড়ি তো শোরগোল পড়ে গেল। কত লোক দেখতে এলে। আমার দোস্ত কতবার চোখে মুখে পানি দিয়ে ডাক্তার ডেকে আমায় চাঙ্গা করলে। আমি সেই রাত্রেই বাড়ি চলে এলাম। তারপর? বাবু,
আপনি বলুন একটা কথা, আমি কাল আপনার দোস্তের কাছে দেখাতে নিয়ে গেছিলাম কি নিয়ে? যে ছাঁচ তৈরি হয়েছিল তাই নিয়ে, না আসল পাথরখানা নিয়ে? আপনার ওই যে দোস্ত খুব এলেমদার লোক, তার কাছে। ও, ডক্টর বসুর কাছে তুমি আসল পাথরখানা নিয়ে গেছিলে, ছাঁচখানা নিয়ে যায়নি তো? কিন্তু বাড়ি ফিরে দেখি আসল পাথরখানা পকেটে রয়েছে, ছাঁচখানা নেই। সুশীল হো হো করে হেসে বললে, এ কোনো আজগুবি কাণ্ড হলো না জামাতুল্লাহ, তুমি দুখানাই নিয়ে গেছিলে। যে তোমার গলা টিপেছিল সে ছাঁচখানাকে ভুল করে নিয়ে গেছে, আসলখানা তোমার পকেটেই রয়ে গিয়েছিল। কোন পকেটে কোনটা রেখেছিলে মনে আছে? বাবু, আমি ছাঁচটা নিয়েই যাইনি। আমি বলছি শোনো, তুমি ভুলে দুটোই নিয়ে গেছিলে, কিন্তু এ থেকে আমাদের সাবধান হতে হবে। কেউ আমাদের পাথরের খবর পেয়েছে, কলকাতা গুন্ডা বদমাইশের জায়গা। আমরা কদিন ধরে এখানে পাথরের কথা বলেছি, তত সাবধান হইনি, এখানেও শুনতে পারে। আর সেদিন ডক্টর বসুর ওখানে দুটো হাড়তালি দাঁড়িয়েছিল, আমার সন্দেহ হয় তাদের মধ্যে কেউ শুনতে পারে। যাক, ভালোই হয়েছে যে আসলখানা চুরি যায়নি। আজ তোমার সঙ্গে নেই তো সেখানা? না বাবু, আমি কি আর তেমনি উজবুক? লোক লেগেছে আমাদের পেছনে, খুব সাবধানে চলাফেরা করবে। জামাতুল্লাহ হেসে বললে, বাবু, লোক লেগে আমায় হঠাৎ কিছু করতে পারবে না। সারা দুনিয়া ঘুরে বেরিয়েছি, কত বদমাইশ লোকের সঙ্গে কতবার কারবার করেছি। এই হাত দুটো যে দেখছেন, এ দুটো ঠিক থাকলে এর সামনে কেউ এগুতে পারবে না জানবেন, খোদার দাওয়ায়। সুশীল একবার চেয়ে দেখলে কোনো দিকে কোনো লোক নেই। সঙ্গীকে চুপি চুপি বললে, এসব কথা এখন নয়, তুমি আমার সঙ্গে যেতে পারবে? কোথায় বাবুজি? আমার বাসায়, সেখানে ঘরের মধ্যে বসে সব কথা হবে এখন। জামাতুল্লাহকে সঙ্গে নিয়ে সুশীল তাদের বাসায় এলো। আসার পথে কোনো কিছু অঘটন ঘটেনি দেখে সুশীলের মন থেকে ভয় ও বিপদাশঙ্কা অনেকখানি চলে গেল। জামাতুল্লাহকে কিছু খেতে দিয়ে ও তার জন্যে বাইরের ঘরের কোণে বিছানা করে দিলে। জামাতুল্লাহ বললে, বাবুজি, বিছানা কেন? রাত্রে এখানে তোমায় রাখবো, যেতে দেবো না মেটে বুরুজে। সাবধানের মার নেই। খিদিরপুরের মাঠ থেকে মেটে বুরুজ পর্যন্ত জায়গা বড্ড নির্জন, গুন্ডা বদমাইশের আড্ডা। রাত্রে সে পথে গেলে বিপদ আছে। তোমার যত সাহসী থাকুক, রাত্রে যাওয়া হবে না। সুশীলের এ সতর্কতার জন্যে জামাতুল্লাহকে বললে, আমার মতলব তোমাকে বলবো বলেই তোমাকে ডেকেছি। আমার মনে হয়েছে আমরা যে করেই হোক চলো সেই বনের মধ্যে প্রাচীন নগরের সন্ধানে বেরোই। টাকা কড়ির সন্ধান আমি করছি নে, পাই ভালো, তা আমি একা নেব না। নটরাজনের স্ত্রীর শেষ দিনগুলো যাতে সুখে স্বচ্ছন্দে কাটে তার ব্যবস্থা করব তা দিয়ে। তারপরে তুমি আছো, আমি আছি, ভগবানের আশীর্বাদে আমার ঘরে খাবার ভাবনা নেই। জামাতুল্লাহ খালাসি ঘাড় নেড়ে বললে, সে আমি আগেই জানি বাবু, আপনি রইস আদমি, মানুষ দেখেই চিনতে পারি, নইলে আপনাকে এত বিশ্বাস করতাম না। বড় ঘরানা আপনাদের নজর হবে বড়। তাছাড়া কি জানো জামাতুল্লাহ, এই বয়স হচ্ছে বিদেশ বেড়ানোর সময়। চিরকাল বাড়ি বসে থাকবো যদি, তবে দুনিয়া দেখবো কবে? তোমার সাহস আছে আমায় সেখানে নিয়ে যাবার? তো এ বাবুজি, সাহসের কথা নয়, জাহাজ চালানো বিদ্যের কথা, কৌশলের কথা। সিঙ্গাপুরে আমার এক দোস্ত আছে, তাকে খুঁজে বার করতে হবে। সে সুলুশিতে জাহাজ চালিয়েছে অনেক দিন। আপনার কাছে ছিপাবো না, বোমবেটের কাজ করতো সে। এখন বড্ড কড়া শাসন, ওলন্দাজ সরকার আর আমাদের ইংরেজ সরকারের। মানোয়ারি জাহাজ সর্বদা ঘুরছে। বোমবেটে জাহাজ ধরতে পারলেই ধরে নিয়ে আসবে আর গুলি করবে। সেই জন্যে সে কাজ ছেড়ে দিয়ে দোকান করে বসে আছে সিঙ্গাপুরে। তাকে সঙ্গে নিতে হবে। তাহলে কীরকম ব্যবস্থা করবে যাবার? আপনি টাকা কত নিতে পারবেন বলুন? 100 তার বেশি 1 পয়সা নয়। তাও নেবেন না? আপনি আমার দোস্ত, 200 টাকা নিয়ে চলুন,
আমি পাথর বিক্রি করে ফেলি, সেই টাকায় চালাবো। সে টাকা আমি তোমায় নিতে দেব না জামাতুল্লাহ। নটরাজনের স্ত্রীকে বঞ্চিত করে সে পাথর নিয়ে আমাদের ফল ভালো হবে না। নটরাজন স্বর্গ থেকে দেখবে আর অভিশাপ দেবে। এই জন্যেই তো বলি, রইস আদমির বুদ্ধি আর আমাদের বুদ্ধি। আপনি যা বলবেন বাবুজি। অনেক রাত হয়েছিল। জামাতুল্লার বিশ্রামের বন্দোবস্ত করে দিয়ে সুশীল নিজে শোবার জন্যে চলে গেল বটে, কিন্তু তার সারা রাত ঘুম এলো না চোখে। এবার কীক্ষণে সে বাড়ি থেকে বার হয়েছিল। সাগর পাড়ের যাত্রী হয়ে যদি সেই অজানা দ্বীপে অরণ্যের মধ্যে প্রাচীন যুগের হিন্দু কীর্তি শুধু চোখের দেখা দেখে আসতে পারে, তবেই সে জীবন সার্থক বিবেচনা করবে। চম্পা রাজ্যের মতো সেখানেও আর এক হিন্দু উপনিবেশ ছিল নিশ্চয়ই। মহাকালের চব্রণময় আবর্তনে অরণ্য গ্রাস করেছে সে নগরী। তবুও ভারতের সন্তান সে। প্রাচীন যুগের সেই পুণ্যভূমির পবিত্র ধূলি স্পর্শ করে সে ধন্য হতে চায়। অর্থের জন্য সে যাচ্ছে না। পরদিন সকালে উঠে সুশীল জামাতুল্লাহকে চা ও খাবার খেতে দিয়ে তার সঙ্গে গল্প করতে বসেছে। এমন সময় কাগজওয়ালা খবরের কাগজ দিয়ে গেল। সুশীল কাগজ খুলে সংবাদগুলোর উপর সাধারণভাবে চোখ বুলোতে গিয়ে হঠাৎ উত্তেজিত সুরে বলে উঠল, জামাতুল্লাহ, আরে তোমাদের মেটিয়া বুড়ো যে খুন। জামাতুল্লাহ চা খেতে খেতে উঠে চমকে বললে, কোথায় বাবু, কোথায়? শেষ হলো আজকের পর্ব। পরবর্তী পর্ব পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।